বাবা মা কর্মসূত্রে ছিলেন বাড়ির বাইরে। সন্ধ্যার সময় একাই ঘরে টিভি দেখছিল 8 বছরের একটি ছেলে। তারই রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হুগলির কোন্নগরের আদর্শনগরে। সন্ধ্যার কিছু পরে ঘরে এত হাই ভলিউমে টিভি চলছিল কেন তা জানতে তার খুড়তুতো দিদি ঘরে ঢুকেছিল। তারপর তার চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা। ঘরে এসে সবারই চক্ষু স্থির। 8 বছরের বাচ্চাটি রক্তাক্ত অবস্থায় পড়ে, চারদিক রক্তে ভেসে যাচ্ছে, যা দেখে সবাই ভয় পেয়ে যায়। কিন্তু কিভাবে মারা গেল 8 বছরের এই বাচ্চা ছেলেটি কেউই জানে না। এমনই এক চাঞ্চল্যকর রহস্য মৃত্যুর সত্য ঘটনা আজ আমি আপনাদের শোনাব। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি শ্রী, আর আপনারা রয়েছেন আমার সঙ্গে আমার গল্পের আসরে। আশা করি সকলে কুশলে আছেন, সুস্থ আছেন। আজ যে ঘটনাটি আপনাদের আমি শোনাচ্ছি, সকলকে অনুরোধ করব শেষ পর্যন্ত শুনবেন। আর আমার উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখবেন, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। চলুন শুরু করি আজকের গল্প। 16 ফেব্রুয়ারি 2024 হুগলির কোন্নগরের আদর্শনগরে 8 বছরের একটি বাচ্চা ছেলের রহস্য মৃত্যু নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাচ্চার বাবার অভিযোগ তার ছেলেকে পাশবিকভাবে হত্যা করেছে কেউ। 16 ফেব্রুয়ারি শুক্রবার রাত্রে ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় 8 বছরের 4র্থ শ্রেণীর ছাত্র শ্রেয়াংশু শর্মার দেহ। ছেলেটির বাবা মা কর্মসূত্রে তখন বাড়ির বাইরে ছিলেন। প্রতিবেশীদের মারফত খবর পেয়ে বাড়ি ফিরে এসে ছেলের নিথর দেহ দেখেন তারা। প্রতিবেশীরাই পুলিশে খবর দেয়। পঙ্কজ শর্মা আর শান্তা শর্মার একমাত্র ছেলে শ্রেয়াংশু। 12 বছর আগে শান্তা আর পঙ্কজের বিয়ে হয়েছিল। বিয়ের 2 বছর পর শ্রেয়াংশুর জন্ম হয়। কলকাতার একটি বেসরকারি সংস্থায় কাজ করত পঙ্কজ শর্মা, আর শান্তা স্থানীয় একটি ক্যাফেতে কাজ করত। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দেখেন বাচ্চা ছেলেটির মাথার পিছনের দিকে আঘাত করে মারা হয়েছিল। বাড়িতে থাকা বিভিন্ন জিনিসপত্র দিয়েই মারা হয়েছিল ওই ছোট্ট ছেলেটিকে। বাড়ির সিঁড়ির কাছে একটা থানিট পড়েছিল, সেটা দিয়ে মাথায় আঘাত করা হয়েছিল। ঘরে একটা গণেশের মূর্তি ছিল, সেটা দিয়েও তাকে মারা হয়েছিল। আর রান্নাঘরে সবজি কাটার একটা ছুরি, সেটি ঘরের মধ্যেই পাওয়া যায়, রক্তমাখা আর বেঁকে যাওয়া অবস্থায়। ঘরের ভিতরে একটা টেবিল ছিল, তার কোণাতেও রক্তের দাগ লেগেছিল। তার মানে ছেলেটির মাথা ওই টেবিলেও ঠোকা হয়েছিল। বাচ্চাটি 2 হাতের শিরা পর্যন্ত কাটা হয়েছিল তার মৃত্যু নিশ্চিত করতে। এমনই পাশবিক নৃশংসভাবে ছেলেটিকে মারা হয়েছিল। পুলিশের কাছে একমাত্র ছেলের খুনের অভিযোগ করে খুনিদের কঠোর শাস্তি দাবি করেন পঙ্কজ শর্মা। পুলিশ তাদের তদন্ত শুরু করে। ঘটনাস্থল থেকে সমস্ত এভিডেন্স সংগ্রহ করে। ফরেন্সিক এক্সপার্ট, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট সবাই ঘটনাস্থলে আসেন এবং সেখান থেকে প্রমাণ সংগ্রহ করেন। শ্রেয়াংশুর মৃতদেহ শ্রীরামপুর হসপিটালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। পুলিশের ওপর এলাকার উত্তেজিত লোকজনেরও চাপ ছিল কেসটা দ্রুত সমাধান করার। প্রত্যেকের একটাই প্রশ্ন, কে আর কেন এত ছোট একটা ছেলেকে এমন পাশবিক অত্যাচার করে এত নৃশংসভাবে মেরে ফেলল? তদন্তের শুরুতে পুলিশ প্রথমেই বাবা মা, পরিবারের কয়েকজন এবং প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে। পুলিশ এটা জানার চেষ্টা করে পঙ্কজ শর্মার পরিবারের সঙ্গে কারো কোনো রকম শত্রুতা ছিল বা আছে কিনা, কারণ শত্রুতার বশবর্তী হয়ে অনেক সময় এরকম ঘটনা ঘটতে দেখা গেছে। কিন্তু না, পুলিশ সেরকম কোনো কিছুই পায় না। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ যেটা জানতে পারে,
16 ফেব্রুয়ারি সন্ধ্যায় বাড়িতে টিভি দেখছিল 8 বছরের শ্রেয়াংশু। সে সময় বাড়িতে বাবা মা না থাকলেও শ্রেয়াংশুর সঙ্গে ছিল তাদের পোষা কুকুর। শ্রেয়াংশুদের ঘরে অত্যাধিক জোরে টিভি চলছিল, তাই শ্রেয়াংশুর খুড়তুতো দিদি তার ঘরে যায় আর তারপরেই শ্রেয়াংশুকে ওই রকম রক্তাক্ত অবস্থায় দেখে। পুলিশ ঘটনাস্থল ভালোভাবে পরীক্ষা করেন। তখন একটা ব্যাপার তাদের বেশ অবাক করে। শ্রেয়াংশুকে যে ঘরে পাওয়া গিয়েছিল সেই ঘরে জোরপূর্বক ঢোকার কোনো চিহ্ন ছিল না, কারণ জোর করে ঘরে ঢুকলে দরজা বা জানলা ভাঙা থাকত। ঘরের দরজা ভিতর থেকেই বন্ধ ছিল। শ্রেয়াংশু ঘরের দরজা বন্ধ করে টিভি দেখছিল। তার খুড়তুতো দিদি যখন তাদের ঘরে যায় তখন ঘরের দরজাটা ভেজানো অবস্থায় ছিল। পুলিশের নজরে কিন্তু ফোর্সফুল এন্ট্রি মানে জোরপূর্বক ঢোকার কোনো রকম লক্ষণ নজরে পড়ে না। আর একটা ব্যাপার পুলিশকে অবাক করেছিল যে বাড়ির পোষা কুকুরটা ঘটনা ঘটার সময় সেখানে থাকা সত্ত্বেও কোনো রকম চিৎকার কিন্তু করেনি। মানে অপরিচিত কাউকে দেখলে কুকুর যেভাবে চেঁচায় সেরকম কোনো আওয়াজই করেনি। কারণ পুলিশ যখন প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করেছিল তারা জানিয়েছিল তারা শ্রেয়াংশুদের কুকুরের চিৎকারের কোনো আওয়াজই শোনেনি। আশপাশের বাড়িগুলো কিন্তু বেশ গায়ে গায়ে লাগানো, তাই অস্বাভাবিক কোনো আওয়াজ হলে তারা অবশ্যই শুনতে পেত। এর থেকে পুলিশ কিন্তু নিশ্চিত হয় যে এই ঘটনার সঙ্গে পরিবারেরই কেউ জড়িত আছে। এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে পরিবারের সদস্যদের জড়িত থাকার ব্যাপারে পুলিশ নিশ্চিত ছিল, কিন্তু তাদের হাতে কোনো সঠিক প্রমাণ ছিল না। তারা শ্রেয়াংশুর বাবা মা এবং অন্যান্য ঘনিষ্ঠ আত্মীয় এবং বেশ কয়েকজন প্রতিবেশীরও ফোন নম্বর নেয়, কিন্তু তাদের মোবাইলের কল লিস্ট চেক করে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু কিন্তু পুলিশের হাতে আসে না। শুধুমাত্র বাচ্চাটির মা শান্তার কল লিস্টে দেখা যায় যে ইফাত পারভিন নামে একজনের সাথে সে রোজ অনেকবার অনেক রাত পর্যন্ত কথা বলে। শান্তাকে জিজ্ঞাসা করলে জানা যায় যে ইফাত পারভিন তার বান্ধবী। তাই তখন পুলিশ ব্যাপারটি খুব একটা গুরুত্ব দেয় না। ইতিমধ্যে শ্রেয়াংশুর পোস্টমর্টেম রিপোর্টও আসে। শ্রেয়াংশুর পোস্টমর্টেম রিপোর্ট থেকে জানা যায় তার মৃত্যুর সময় দুপুর 2টো থেকে 4টের মধ্যে। পুলিশ এবার ওই এলাকার আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা শুরু করে। দুপুর 2টো থেকে 4টে এই সময়ের মধ্যে কোনো অপরিচিত সন্দেহভাজন লোককে পাওয়া যায় কিনা, কিন্তু পুলিশ কোনো সেরকম সূত্র পায় না। ওই সময় আদর্শনগরের গ্রাম পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব তার বাড়িতে লাগানো সিসিটিভি ফুটেজটি পুলিশকে দেয়। ওই সিসিটিভি ফুটেজে শ্রেয়াংশুদের বাড়িতে যাওয়ার রাস্তা সম্পূর্ণ ক্যাপচার করে। এই ফুটেজ থেকেই পুলিশ দেখে যে 2টোর কিছু আগে একজন মহিলা দ্রুত পায়ে শ্রেয়াংশুদের বাড়ির দিকে যাচ্ছে। তার মুখে মাস্ক আর হাতে একটা ব্যাগ। আবার 4টের কিছু পরে তাকে ওই রাস্তা দিয়েই ফিরে যেতে দেখা যায়। মহিলার মুখে মাস্ক থাকায় তাকে ঠিকমতো চেনা যাচ্ছিল না। পুলিশ এবার পঙ্কজ আর শান্তাকে ডেকে পাঠায় এবং ওই ফুটেজটি দেখায়। শান্তা ফুটেজে মহিলাকে দেখে চিনতে পারে না। পুলিশকে সে বলে যে মুখে মাস্ক থাকায় সে চিনতে পারছে না। অন্যদিকে পঙ্কজ একবার দেখেই মহিলাকে চিনতে পারে। সে পুলিশকে জানায় ওই মহিলা শান্তার বান্ধবী ইফাত পারভিন। কেসের দায়িত্বে থাকা পুলিশ অফিসাররা বেশ বিস্মিত হন, কারণ যার বান্ধবী সে চিনতে পারল না আর একবার দেখেই পঙ্কজ তাকে চিনে নিল। পুলিশের সন্দেহ এবার পঙ্কজের ওপর পড়ে। তারা সিদ্ধান্ত নেয় পঙ্কজ, শান্তা আর ইফাতের মোবাইলের কল লিস্ট আবারও পরীক্ষা করবে, আর সেই সঙ্গে
সবার ফোনের ডিলিট করা মেসেজ রিট্রিভ করবে। পুলিশ ভেবেছিল এর থেকে হয়তো অন্য কোনো তথ্য ফাঁসও হতে পারে, যার থেকে এই হত্যার রহস্য সমাধান হবে। কিন্তু কল লিস্ট বা ডিলিট করা হোয়াটসঅ্যাপ বা অন্যান্য মেসেজ রিট্রিভ পুনরুদ্ধার করার পর দেখা যায় পঙ্কজ কখনোই ইফাতকে ফোন বা মেসেজ করেনি। গত কয়েক মাসের রেকর্ডেও কোনো কথোপকথন বা মেসেজ নেই, বরং শান্তার হোয়াটসঅ্যাপ এবং অন্য ডিলিট করা মেসেজে এমন কিছু ফটো আর চ্যাট পাওয়া যায় যা শুধুমাত্র বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্কেই হতে পারে। পুলিশ দ্রুত সেই সব প্রমাণ সংগ্রহ করে এবং আবারও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে। এরপরই পুলিশ তাদের থেকে জানতে পারে যে ইফাত মাঝে মাঝেই শান্তাদের বাড়ি আসত আর অনেকক্ষণ সময়ও কাটাতো। পুলিশ আরও জানতে পারে বিশেষ করে যখন বাচ্চাটি স্কুলে থাকত তখন ওই দুই মহিলা শান্তা আর ইফাত ঘরে একাই থাকত এবং ঘন্টার পর ঘন্টা সময় কাটাতো। এদিকে শান্তাও প্রায় ইফাতের ওয়াটগঞ্জের বাড়িতেও যেত, রাত্রে থাকত। পুলিশ খুব ভালোভাবেই বুঝতে পারে শান্তা আর ইফাতের মধ্যে বন্ধুত্ব ছাড়াও অন্য সম্পর্ক আছে, যা আমরা সমলৈঙ্গিক বা সমকামী সম্পর্ক নামে জানি। কিন্তু তাতে তাদের 8 বছরের বাচ্চাকে হত্যার কারণ কি? শ্রেয়াংশু তো শান্তার নিজের সন্তান, সে তাকে মারবে কেন? পুলিশের কাছে এটা তখনও একটা গভীর রহস্য ছিল। সম্পর্ক থাকলে কি তা হত্যার কারণ হয়, নাকি ইফাতই শান্তাকে প্ররোচিত করেছিল, নাকি শান্তাই মূল হোতা? নিষ্পাপ শিশুটি কেন তাদের টার্গেট হলো? পুলিশের হাতে আরও একটা গুরুত্বপূর্ণ প্রমাণ আসে। ঘটনার দিন অর্থাৎ 16 ফেব্রুয়ারি ইফাতের মোবাইল দুপুর 1টায় বন্ধ হয়ে গিয়েছিল আর ফোনটি পুনরায় চালু হয়েছিল রাত 9টার সময়। অবাক করার বিষয় যেটা, ইফাত এই দীর্ঘ 8 ঘন্টা মোবাইল সুইচ অফ করে রেখেছিল আর এই সময়ের মধ্যে সে ওয়াটগঞ্জ থেকে কোন্নগর এসেছিল, আবার ফিরেও গিয়েছিল। বর্তমান সময়ে সাধারণত যে কোনো মানুষই বাড়ি থেকে বের হওয়ার সময় মোবাইলটি সঙ্গে করেই নিয়ে যায়, কিন্তু ইফাত বাড়ি থেকে এত দূর আসা সত্ত্বেও মোবাইল আনেনি কেন? বরং বাড়ি থেকে বেরোনোর আগেই ফোনটি সুইচ অফ করে দিয়েছিল এবং বাড়ি ফিরে আবার সেটা চালু করেছিল। এটা পুলিশের কিন্তু সন্দেহ আরও বাড়িয়ে দিল। পুলিশ অফিসারদের মনে এই প্রশ্নগুলো তখনও ঘুরপাক খেতে থাকে। শান্তা আর ইফাত একসাথেই কি এই হত্যাকাণ্ডের পিছনে আছে, নাকি এর পেছনে আরও বড় কোনো রহস্য লুকিয়ে? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে পুলিশ আর সময় নষ্ট না করে ইফাতকে তার ওয়াটগঞ্জের বাড়ি থেকে অ্যারেস্ট করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে। যখন সে সব কিছু স্বীকার করল তখন কোন্নগর থেকে শান্তাকেও তারা অ্যারেস্ট করে। ঘটনা ঘটার 4 দিনের মাথায় পুলিশ 2 জন অপরাধীকেই অ্যারেস্ট করেছিল। অবশেষে পুলিশ 8 বছরের নিরীহ শ্রেয়াংশুর হত্যা রহস্যের সমাধান করল। শ্রেয়াংশুর খুনি আর অন্য কেউ নয়, তার নিজের মা শান্তা আর তার বান্ধবী ইফাত। 8 বছরের শ্রেয়াংশু ইফাতকে মাসি বলে ডাকত। পুলিশ এই নির্মম হত্যার যে বিবরণ দিয়েছিল এবার সেটাই আপনাদের শোনাই। ঘটনার দিন অর্থাৎ 16 ফেব্রুয়ারির 2-1 দিন আগে একদিন দুপুরে শান্তা আর ইফাত বাড়িতে একসাথেই ছিল। শ্রেয়াংশুর স্কুল থেকে ফেরার সময় হয়ে যায়। তা সত্ত্বেও তারা এমন অবস্থায় ছিল যে বাচ্চাটির ফেরার কথা ভুলেই গিয়েছিল। হঠাৎ শ্রেয়াংশু বাড়িতে ঢুকে মা আর ইফাতকে একটা অস্বাভাবিক অবস্থায় দেখে ফেলে। ঘটনার আকস্মিকতায়
শান্তা আর ইফত আতঙ্কিত হয়ে পড়ে। শান্তা ভাবে, এখন তার ছেলে তাদের কি মনে করবে? সে শ্রেয়াংশুর চোখে চোখ রাখবে কি করে? সে যদি স্কুলে বা অন্য কোথাও এই কথা বলতে শুরু করে, যদি তার বাবাকে জানিয়ে দেয়, তাহলে মান সম্মান একেবারেই শেষ হয়ে যাবে। তাই সম্মান বাঁচানোর জন্য দুজনেই সিদ্ধান্ত নিল এই বাচ্চাটি যেন কোনো কথা না বলতে পারে, তাই তাকে চিরতরে চুপ করিয়ে দিতে হবে। 16 ফেব্রুয়ারি শান্তা আর পঙ্কজ রোজকার মতো নিজেদের কাজে চলে যায়, আর শ্রেয়াংশু তার স্কুলে। স্কুল থেকে ফিরে শ্রেয়াংশু নিজের ঘরেই ছিল। দুপুর 2টোর কিছু আগে ইফত শ্রেয়াংশুদের বাড়িতে আসে। তার কিছু সময় পর আসে শান্তা, আর দুজনকেই বাচ্চাটি নির্দ্বিধায় দরজা খুলে দেয়। সেই কারণেই পুলিশ বাড়িতে ফোর্সফুল এন্ট্রি মানে জোর করে ঢোকার কোনো চিহ্ন পায়নি। একদিকে একজন তো পরিবারেরই সদস্য, আর অপরজন পরিচিত হওয়ার জন্য পোষা কুকুরটাও কোনো আওয়াজ করেনি। এরপরই তারা শুরু করে এই হত্যালীলা। শ্রেয়াংশুর মাথার পিছনে ইফত প্রথমে ইট দিয়ে আঘাত করে, তারপর দেওয়ালে আর টেবিলে নিষ্পাপ বাচ্চাটির মাথা ঠুকে দেওয়া হয়। এরপর ভারী গণেশের মূর্তি দিয়ে তার মাথায় আঘাত করে। যখন শিশুটি অচেতন হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে, তখনও তার মৃত্যু নিশ্চিত করতে শান্তা নিজেই রান্নাঘর থেকে ছুরি এনে তার 2 হাতে শিরা কেটে দেয়। তারপর দুজনেই বসে থেকে নিশ্চিত হয় যে সে মারা গেছে। শেষে নিঃশব্দে তারা সেখান থেকে চলে যায়। ইফতের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ার কারণ, ইফত যে রাস্তা দিয়ে শ্রেয়াংশুদের বাড়িতে গিয়েছিল আর ফিরেছিল সেটা ছিল মেন রোড। সেখান থেকেই তাকে বাস ধরতে হয়েছিল, তাই সে সেই পথে গিয়েছিল, আর সিসিটিভি ফুটেজে ধরা পড়ে যায়। কিন্তু শ্রেয়াংশুর মা শান্তা ক্যামেরায় ধরা পড়েনি, কারণ সে অন্য দিক দিয়ে গিয়েছিল যেদিকে ক্যামেরা ছিল না, এবং সেটা তার খুব পরিচিত পথ, কারণ সে প্রায় লাঞ্চের সময় বাড়িতে আসতো, তাই লোকেরাও তাকে দেখেনি। যখন এই সমস্ত তথ্য পুলিশের সামনে এলো, মোবাইল ফোনের কথোপকথন, ফটো, এই সমস্ত কিছুই, তখন পঙ্কজকে জিজ্ঞাসা করেছিল। পঙ্কজ পুলিশকে বলেছিল যে এমন নয় যে সে কিছুই জানতো না, দুজনের সম্পর্ক নিয়ে তার সন্দেহ ছিল, পরে নিশ্চিত হয়েছিল, কিন্তু তার সংসার ঠিকঠাকই চলে যাচ্ছিল, আর ছেলেটাও ছোট ছিল, তাই সে সমঝোতা করে নিয়েছিল। সে তাদের মাঝে আর আসতে চায়নি। কিন্তু এই নীরবতার যে এমন পরিণতি হবে সে সেটা ভাবতে পারেনি। একটা নিষ্পাপ বাচ্চা ছেলের হত্যাকারী তার মা আর তার বন্ধু, যখন এলাকার লোকজন এটা জানতে পারল, কেউ বিশ্বাসই করতে পারেনি। কিন্তু এটাও সত্যি, এই পৃথিবীতে এমন কোনো সম্পর্কই নেই যার সঙ্গে অপরাধ জড়িত নয়। যাই হোক, গ্রেপ্তারির পর শান্তা শর্মা আর ইফত পারভিনকে শ্রীরামপুর মহকুমা আদালতে হাজির করা হলে আদালত মা শান্তা শর্মা আর তার বন্ধু ইফত পারভিনকে 9 দিনের পুলিশ রিমান্ডে দেয়। আদালতে হাজির হলে সেই সময় 2 অভিযুক্তের পক্ষে কোনো আইনজীবী সওয়াল করতে রাজি ছিল না। বাচ্চাটির বাবা পঙ্কজ শর্মা অশ্রুসিক্ত চোখে আদালতের বাইরে দাঁড়িয়েছিলেন। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন আছে। পঙ্কজ শর্মা এই 2 অপরাধীর যাবজ্জীবন নয়, ফাঁসির দাবি করেছেন। লজ্জা আর ভয় থেকেই এই নারকীয় হত্যাকাণ্ড। এটি অপ্রত্যাশিত হলেও সত্য। সমকামী সম্পর্ক গোপন রাখতে গিয়ে একজন মা কিভাবে তার নিজের সন্তানকে শেষ করে দিল? সমলৈঙ্গিক সম্পর্কের গোপনীয়তা কিভাবে এই রকম অপরাধের রূপ নিল? এই প্রশ্ন এখনো সমাজকে নাড়া দেয়। এই ব্যাপারে আপনাদের কি মত?
অবশ্যই কিন্তু কমেন্টে আমার সাথে শেয়ার করবেন। আর আমার উপস্থাপনা ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কথা হবে আবার পরবর্তী ভিডিওয়ে। ধন্যবাদ।